সুস্বাগতম। বাংলা নাট্য সাহিত্য সুদীর্ঘ বিবর্তন ও ঐতিহ্যের অধিকারী। 19 শতকে যাত্রা লোকনাট্যের মিশ্রণে শুরু হওয়া এই সাহিত্যের পথচলা আজ আধুনিক থিয়েটারের রাজনৈতিক নাটক এবং নিরীক্ষা ধর্মী প্রযোজনা পর্যন্ত বিস্তৃত। 1859 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত রচিত শর্মিষ্ঠা নাটকের মাধ্যমে বাংলা নাট্য সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয়। এরপর দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী এবং পরবর্তীতে বিজন ভট্টাচার্যের নবান্ন ও বাদল সরকারের নাট্যরীতির মধ্যে দিয়ে এটি পূর্ণতা লাভ করে। এই বাংলা নাট্য সাহিত্যকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো আধুনিক বাংলা নাট্য সাহিত্য। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস মূলত 19 শতকের মাঝামাঝি সময়ে ইউরোপীয় থিয়েটারের প্রভাবে শুরু হয়। মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র এবং পরবর্তীতে গিরিশচন্দ্র ঘোষ ও রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এটি বিকাশ লাভ করে। সামাজিক সমস্যা, ঐতিহাসিক প্রেক্ষাপট ও আধুনিক মনস্তত্ত্বের সমন্বয়ে বাংলা নাটক আজ বিশ্বমানের পর্যায়ে উন্নীত হয়েছে। বাংলা নাটকের সূচনা পর্বে সংস্কৃত নাটক এবং ইউরোপীয় নাট্যরীতির প্রভাব লক্ষ্য করা যায়। আধুনিক বাংলা নাটক ও নাট্যশালা বা থিয়েটার উদ্ভবের সঙ্গে রুশ দেশীয় মনীষী গেরাসিম স্টেপানোভিচ লবেটফয়েকের নাম চিরস্মরণীয় আছে। তিনি 1785 সালে ভারতে আসেন। মাদ্রাজ শহরে 2 বছর অতিবাহিত করার পর সুদীর্ঘ 20 বছর কাল একাদিক্রমে কলকাতায় অবস্থান করেন। এই সময় তিনি কলকাতায় বেহালাবাদক হিসাবে খ্যাতি অর্জন করলেও 1795 সনে তিনি দি ডিসগাইজ নামে একটি হাস্যোত্তক নাটকের বাংলা অনুবাদ করে সকলকে তাক লাগিয়ে দেন এবং বাংলায় প্রথম নাট্যকার হিসাবে পরিচয় লাভ করেন। সেই সঙ্গে বাঙালির সাংস্কৃতিক জীবনে এক সম্ভাবনাময় নতুনত্বের আস্বাদ এনে দেন। এই অনুবাদিত ও অনাস্বাদিত নাটকের নাম দেন কাল্পনিক সংবদল। এইখানেই তিনি থেমে থাকেননি। নিজের চেষ্টায় তার অনুদিত নাটকটিকে বেঙ্গলি থিয়েটারে অভিনয় করেছিলেন। এর ঠিক 4 মাস পর তিনি আরও একখানি প্রহসনকে বঙ্গানুবাদ করে মঞ্চস্থ করেছিলেন। তার নাম দি লাভ ইন দি বেস্ট ডক্টর। বাংলার নাট্য আন্দোলন এ গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলার রঙ্গমঞ্চ আজ যে মর্যাদায় প্রতিষ্ঠিত এবং অধিষ্ঠিত, তার ভবিষ্যৎ সম্ভাবনা যে একজন বিদেশি বাঙালি জাতির সামনে পথপ্রদর্শক হয়ে থেকে গেছেন তা বিশেষভাবে স্মরণ করার যোগ্য। একথা অনস্বীকার্য যে বিদেশি ইংরেজি সাহিত্য থেকেই বাঙালির নাট্য রচনার সূত্রপাত। তাহলে বাংলা নাট্য সাহিত্যের কথা বলতে গেলে এদেশের যাত্রাভিনয় প্রসঙ্গ এসে পড়ে। কারণ বাংলা নাটকের ওপর এর প্রভাব প্রত্যক্ষ আগেও যেমন ছিল, এখনও সেই রকমই আছে। বাংলা যাত্রাভিনয়ের ধারাটি বাংলা নাট্য রচনার ধারার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। একে পার্থক্য করা খুবই দুষ্কর। সেই জন্য বাঙালি দর্শক বাংলা নাটক হতেই একালের যাত্রার আনন্দ লাভ করেছে। খ্রিস্ট জন্মের পূর্ব হতে ভারতবর্ষে কৃষ্ণ বিষয়ক কাহিনী অবলম্বন করে যাত্রা রচিত অভিনীত হতো। রামযাত্রা এসেছে কৃষ্ণযাত্রার অনেক পরে। তারই ধারা অবলম্বনে জয়দেবের গীতগোবিন্দ ও বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন নাট্যগীতি দুটি বিভিন্ন উৎসবে উপলক্ষে অভিনীত হতো। তবে একে ঠিক যাত্রা বলা হতো না। আবার কৃষ্ণ বিষয়ক যাত্রাসমূহে যথার্থ নাটকীয় উপাদান খুব বেশি ছিল না। কারণ শ্রীকৃষ্ণের বাল্যজীবনের সব প্রতিকূলতা দৈবশক্তি দ্বারা প্রতিহত হতো বলে ইহারা যথার্থ
নাট্যিক গৌরব লাভ করতে পারেননি। এইসব যাত্রা নাটক রূপে ক্রমপরিণতি লাভ না করার অন্যতম ত্রুটি হলো গদ্য সংলাপের অভাব। তাই এইসব যাত্রা ছিল প্রকৃত অর্থে না নাটক না গীত, একে নাট্যগীতি বলাই ভালো। তবে একথা সত্য যে কৃষ্ণ বিষয়ক কাহিনীর মধ্যে যথার্থ নাট্যিক উপাদান খুঁজে বার করার কেউ চেষ্টা করেননি। ফলে কৃষ্ণযাত্রার কাহিনী ধারার নাট্যিক উৎসকে বলে এসেছিল মাহাত্ম্য প্রচারমূলক আখ্যান। তাই অষ্টাদশ শতাব্দীর শেষ দশকে যখন ইংরেজি নাটকের অনুবাদের মধ্য দিয়ে বাংলা নাট্য সাহিত্যের শুরু বলে ধরে নিই, তখনই যাত্রার মধ্যে নতুন উপাদান প্রবেশ করতে আরম্ভ করে, অর্থাৎ কৃষ্ণযাত্রার পুরোপুরি ধর্মভাবের পরিবর্তে আসে ধর্মভাবের রস্যতা, আর সঙ্গীতের সঙ্গে সঙ্গে সংলাপ উৎকর্ষতা বৃদ্ধি। তখনই নীতিকাট্য সমৃদ্ধ যাত্রা অভিনয়ের প্রবেশ। কৃষ্ণকমল গোস্বামী যাত্রা পুনরুদ্ধার প্রয়াসে ইহা সম্ভবপর হয়েছিল। একের পর এক গীতিময় সকল পৌরাণিক কাহিনী অবলম্বনে আরম্ভ করে। একদিকে কলকাতার সন্তুষ্ট ধনী পরিবারের সঙ্গে রঙ্গমঞ্চগুলিতে সাধারণের প্রবেশাধিকার ছিল না, অর্থের অভাবে সেকালের দেখার সামর্থ্য ছিল না। তাই অনেক মননশীল প্রজ্ঞা ব্যক্তি জনসাধারণের জন্য নাটক পরিবেশনে করতেন। এই নাটকগুলি ছিল বিশেষ আকর্ষণীয়। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি শেষ হলো। যদি আপনাদের ভালো লাগে অনুভূত সাবস্ক্রাইব শেয়ার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আয় বল।